দীর্ঘদিন ধরে আলোচনার পর নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী লিখিত অংশের মূল্যায়ন হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের মূল্যায়ন 35%। একটি বিষয়ের মূল্যায়ন হবে সর্বোচ্চ 1 স্কুল দিবস, অর্থাৎ দিনে যতক্ষণ স্কুল চলে। আগের মতো জিপিএর ভিত্তিতে ফল প্রকাশ হবে না, বর্ণ দিয়ে উল্লেখ করা হবে মূল্যায়নের ফলাফল। এসএসসিতে কেউ 2 বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হতে পারবে, কিন্তু তারা পূর্ণ সনদ পাবে না, মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে পরে 2 বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। দর্শক, এক নজরে একটু দেখে নিতে চাই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামোগুলো। আমাদের কাছে সেগুলো রয়েছে, আমরা একটু দেখে নেব। বুলেট পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করছি। এসএসসিতে একটি বিষয়ের মূল্যায়ন হবে 1 স্কুল দিবসে, যেমনটি বলছিলাম আমরা। জিপিএ পদ্ধতি থাকছে না, বর্ণ দিয়ে উল্লেখ করা হবে মূল্যায়নের ফলাফল। লিখিত অংশের মূল্যায়ন 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন 35%। দাখিলে বিশেষায়িত বিষয়গুলো বাদে বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির উপর। এসএসসিতে কেউ 2 বিষয়ে ফেল করলেও, এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এইচএসসিতে ভর্তি হতে পারবে তারা, কিন্তু পূর্ণ সনদ পাবে না, মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে পরে সেই 2 বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। কোনো শিক্ষার্থী 3 বা তার বেশি বিষয়ে যদি ফেল করে একাদশ শ্রেণীতে, সেই ক্ষেত্রে উত্তীর্ণ হবে না। কার্যক্রম ভিত্তিক অর্থাৎ অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি যে কার্যক্রম ভিত্তিক যে বিষয়গুলো, সেগুলোর সঙ্গে মিল রেখে হবে লিখিত অংশের মূল্যায়ন। আর নতুন নিয়মে শুধু 10ম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতেই হবে এসএসসি পরীক্ষা। নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না। কোনো শিক্ষার্থী যদি 10ম শ্রেণীতে 70% কর্মদিবস উপস্থিত না থাকে, তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নিচ্ছিলাম এক্ষেত্রে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সাধারণ কিছু নির্দেশনাও দিয়েছে। একটি জাতীয় পত্রিকা থেকে তা পড়ছিলাম আজ। নির্দেশনাগুলোর বেশিরভাগই ঠিকমতো বুঝতে পারিনি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান যুক্ত আছেন, তার কাছ থেকেই একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে, সেগুলোর বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে বুঝে নিতে চাই। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে সকল দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা আমাদের আসলে আমরা যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্যাডাগজি বা অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়া অনুসরণ করছি শ্রেণী কক্ষে, ষান্মাসিক সামষ্টিক পরীক্ষা বা সামষ্টিক পরীক্ষাগুলো আসলে সেই অভিজ্ঞতা ভিত্তিক একটা চক্রের দিয়েই অনুষ্ঠিত হবে। অর্থাৎ কিছু কাজ শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে করতে বলা হবে, যেগুলো পড়বার সময় ক্লাস সাধারণ শ্রেণী কার্যক্রমের সময় যেরকম করে তারা কিছু কাজ করে এবং কাজ করার সাথে সাথে সেই কাজগুলোর প্রেক্ষিতে কিছু শেখে, তেমনি করে এখানেও কিছু কাজ করতে দেওয়া হবে এবং সেই কাজগুলো সে কিভাবে করছে, কি কি করলো, সেগুলোর আবার লিখিত বর্ণনাগুলো সে করবে এবং এইভাবেই পরীক্ষাটা চলবে এবং সেই বিবরণগুলোই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। সত্যিকার অর্থে আপনি যেটা বললেন যে আপনি পড়েছেন বুঝছেননি, এটা হবার কিছুটা কারণ আছে, কারণ এই প্রক্রিয়াটার সঙ্গে আমাদের সকলের আসলে পরিচয় নাই। যদিও আমাদের শিক্ষকরা ইতিমধ্যে তার সঙ্গে পরিচিত হয়েছেন, কেননা গত বছরও তারা এই পরীক্ষাগুলো গ্রহণ করেছেন বা পরিচালনা করেছেন এবং শ্রেণী কার্যক্রমগুলো তারা পরিচালনা করছেন এবং তারা প্রশিক্ষণও পেয়েছেন। ফলে শিক্ষকদের জন্য হয়তো সেটা ততটা কঠিন কিছু নয়, যেটা অন্য কেউ পড়লে হয়তো বোঝাটা একটু কঠিন মনে হতে পারে। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামো তো চূড়ান্ত হলো, জানতে চাই যে সামনে এর আবার কোনো পরিবর্তন হবে কিনা, নাকি এখন থেকে এই কাঠামোই অনুসরণ করা হবে? না, এখন থেকে এই কাঠামোই অনুসরণ করা হবে। মূল কাঠামোটা হয়তো এরকম থাকবে কিছুকাল, আর ছোটখাটো কিছু পরিবর্তন তো হতেই পারে, যেটা বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের
আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝে কিছুক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামানের সাথে আমরা আলোচনা করছি এবং তার সাথে আবারও যোগাযোগটি স্থাপিত হয়েছে। স্যার, আপনি বলছিলেন? জি, আমার মনে হয় যে মাঝখানে একটু লাইনের সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি শুনতে পাচ্ছিলাম না। আমার মনে হয় যে আমাদের শিক্ষকরা মোটামুটি প্রশিক্ষণ পেয়েছেন এবং গত বছরও তারা এই পরীক্ষাগুলো পরিচালনা করেছেন, ফলে তাদের পক্ষে এগুলো করাটা খুব জটিল হবে না। যদিও ভাষায় এগুলো যখন আমরা লিখে দেই তখন সেই লিখিত অংশটা দেখে সাধারণের হয়তো বোঝার জন্য একটু কঠিন হতে পারে, কিংবা একই সাথে কোনো শিক্ষকের পক্ষে হয়তো প্রথম দিকে বোঝাটা একটু কঠিন হতে পারে, কিন্তু আমরা জানি যে এই ষান্মাসিক পরীক্ষাটা পরিচালনা করার পর তাদের কাছে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। এছাড়া আগামীতে আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যখন হবে তখনও যখন এই প্রক্রিয়াটা অনুসরণ করা হবে তখনও তাদের কাছে চর্চা হয়ে যাবে। এবং আপনি যেটা বলছিলেন যে এই কাঠামোটি অনুসরণ করার পরিকল্পনা আছে যদি না প্রায়োগিক ক্ষেত্রে কোনো ধরনের প্রয়োজন পড়ে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকাল থেকেই শুরু হচ্ছে, তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীরা কতটা প্রস্তুত আছেন? কার পরীক্ষা, মানে আজ নির্দেশনা যেহেতু এলো, আগামীকালকেই তো পরীক্ষা। জি জি, না এই নির্দেশনা কিন্তু এই শিক্ষার্থীদের জন্য না, এগুলো হচ্ছে 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। আর এই শিক্ষার্থীদের জন্য আগামীকাল থেকে যে পরীক্ষা সেই নির্দেশনা কিন্তু তাদেরকে অনেক আগেই দেওয়া আছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গেছে, তারা সেটা জানে। এই আজকে গতকালের অনুমোদিত নির্দেশনাটা কিন্তু হচ্ছে 26 সালে যে এসএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা, সুতরাং এটা এদের জন্য না। আর আমাদের শিক্ষার্থীরা সম্পূর্ণ প্রস্তুত, আমরা নিশ্চিত, আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের আস্থা শতভাগ। আর শিক্ষকদের প্রস্তুতির ব্যাপারে বলবো যে তারাও ইতিমধ্যে 2টো প্রশিক্ষণ পেয়েছে, বেশ দীর্ঘ প্রশিক্ষণ পেয়েছে এবং নিজেরা শ্রেণীকক্ষে যেহেতু এগুলো চর্চা করেছেন তাদের পক্ষেও এটা কোনো কঠিন হবার কোনো কারণ নেই। নতুন মূল্যায়নে এসএসসিতে কেউ যদি 2 বিষয়ে ফেল করে তাহলে এইচএসসিতে ভর্তি হতে পারবে। পূর্ণ সনদ পেতে তাকে ওই 2 বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, যেমনটি আমরা নির্দেশনার নিয়মাবলীর মধ্যে দেখছিলাম। তবে অভিভাবকরা বলছেন কোনো শিক্ষার্থী যদি ফেল করে ওপরের শ্রেণীতে ওঠার সুযোগ পেয়ে যায় সেক্ষেত্রে সে পড়াশোনায় তেমন মনোযোগী আর হবে না। এ নিয়ে আপনার মন্তব্য কি? না, এটা হবে না এই জন্য যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সে যতক্ষণ পর্যন্ত, ওখানে আবার অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে সে 70% দশম শ্রেণীতে সে 70% শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এবং তার শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন হতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সে সামষ্টিক মূল্যায়নে যদি কোনো বিষয়ে সে অকৃতকার্য হয় তখন সেই সামষ্টিক মূল্যায়নের জন্য সে পরবর্তী একাদশ শ্রেণীতে সে ভর্তি হতে পারবে, কিন্তু দ্বাদশ শ্রেণী সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ এইচএসসি পরীক্ষা ততক্ষণ সে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই বিষয়গুলো, ফেল করা বিষয়টা পরের পরীক্ষায়, পরের মূল্যায়নে অংশগ্রহণ করে পাস না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ফলে শর্ত আছে এইটার পেছনে। আর আমরা এটা রেখেছি একেবারেই মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, এবং পৃথিবীর সব দেশেই আছে, আমাদের দেশেও এক সময় রেফার্ড পরীক্ষার নামে এরকম করে ব্যবস্থা প্রচলিত ছিল। এবং যেমন আজকে সকালবেলা যে মুষলধারে বৃষ্টি এবং যে অনেক ক্ষেত্রে প্লাবিত হয়ে গেছে, হয়তো কোনো শিক্ষার্থী কোনো কারণে আজকে পরীক্ষার হলে গিয়ে পৌঁছাতে পারেনি, কিংবা পৌঁছাতে পারলেও হয়তো ভিজে টিজে এমন ভাবে পৌঁছেছে সে হয়তো পরীক্ষার কার্যক্রমে যথাযথভাবে অংশগ্রহণ করতে পারলো না, এক্ষেত্রে সে ফেল করে গেল। আমরা সেটা চাই না। আমরা চাই না যে
তার 10 বছরের অর্জনটা একদিনের একটা ত্রুটির জন্য কোনোভাবে একেবারেই প্রত্যাখ্যাত হোক, যাতে করে সে সেই সুযোগটা পায় সেটাকে সংশোধন করবার। সেই জন্যই আমরা সেই ব্যবস্থাটা রেখেছি। এই যে দুটি বিষয়ে উত্তীর্ণ হতে পারলো না, সেই দুটি আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, তখনও যদি ফেল করে সেক্ষেত্রে কি হবে সিদ্ধান্ত? না, ওটা তো এরকম না যে এর পরের বারই তাকে পাস করতে হবে। আমরা বলেছি যে দুটো বিষয়ে উত্তীর্ণ হতে পারলো না, যতক্ষণ পর্যন্ত সে সেই দুটো বিষয়ে উত্তীর্ণ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে পারবে না। সে যদি একবারে না পারে দ্বিতীয়বারে ট্রাই করবে, দ্বিতীয়বারে না পারলে তৃতীয়বারে ট্রাই করবে। সে এবং আমরা মনে করি না যে এমন কারণ আছে যে বা পরীক্ষাটা এমন কোনো পরীক্ষা যাতে করে আমার শিক্ষার্থী এরকম বারবার করে হোঁচট খাবে। অর্থাৎ এই সময়টার মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর তার যে শিক্ষা কার্যক্রম সেটিও চলতে থাকবে। এসএসসির মূল্যায়নে জিপিএ পদ্ধতি থাকছে না, তার পরিবর্তে বর্ণ দিয়ে মূল্যায়নে ফল প্রকাশ হবে। এই পদ্ধতিটা সম্পর্কে একটু জানতে চাই, কেন এই পদ্ধতিটি, মানে শিক্ষার্থীরা এতে কিভাবে কতটা লাভবান হবে? আমরা একটা 7 পয়েন্ট স্কেলের কথা বলেছি এবং সেই 7 পয়েন্ট স্কেলে এই স্কেলটাকেই আমরা বর্ণ দিয়ে আমরা প্রথমে সেটা গতকাল মন্ত্রণালয়ের মিটিং এ এনসিসিসির মিটিং এ যখন উপস্থাপন করেছি তখন আমরা আসলে ওগুলো কতগুলো শব্দ দিয়ে চিহ্নিত করবার কথা বলেছি। যে সর্বোচ্চটা যেমন আমরা বলেছিলাম অনন্য, আর শুরুটাতে একেবারে সর্বনিম্নটাকে বলেছিলাম আমরা প্রারম্ভিকের পরেরটা বিকাশমান। এরকম করে অর্জনমুখী, অগ্রগামী, এরকম কতগুলো নাম দিয়ে আমরা 7টা স্কেলে 7টা পয়েন্টে শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিষয়ের জন্য এরকম একটা জায়গায় স্থাপন করবার কথা বলেছি। এবং সেটা আমরা এখন এই কথাগুলো যেহেতু সর্বসাধারণের সঙ্গে কাছে পরিচিত নয়, সেই জন্যই এনসিসি সভা থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে সেটা যেন আমরা কতগুলো অ্যালফাবেটিক দিয়ে প্রকাশ করবার চেষ্টা করি, যাতে করে মানুষ সহজে বুঝতে পারে যে তার অবস্থানটা কি। যেমন আমি যদি আপনাকে বলি যে আমার বাচ্চা পরীক্ষা দিয়েছে এবং সে অর্জনমুখী অর্জন করেছে বিজ্ঞানে, তখন আপনি হয়তো বুঝতে পারবেন না যে এটা কোন জায়গাটায় অবস্থান করছে। কিন্তু আপনাকে যদি বলি যে যে সে A মাইনাস পেয়েছে বা A পেয়েছে বা A প্লাস পেয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে A প্লাস মানে সে 80% এর বেশি পেয়েছে। এরকম আমরা আসলে সেই জায়গাটা বোঝার সুবিধার্থে আমরা সেই অ্যালফাবেটটা ব্যবহার করবার কথা বলা হয়েছে। এবং এতে করে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে আমাদের এই শিক্ষাক্রমের একেবারে শুরু থেকেই যে কথাটাকে আমরা সবসময় জোর দেবার চেষ্টা করছি, শিক্ষার্থীদেরকে সহযোগিতামূলক একটা পরিবেশের মধ্যে সহযোগিতামূলক একটা শিক্ষা গ্রহণ করবার কথা বলছি, প্রতিযোগিতার প্রতিস্থাপন করে। প্রতিযোগিতাটাতে এত বিড়ম্বনার মতো জায়গায় পৌঁছেছে যে আমাদের শিক্ষার্থীরা রেজাল্টের পর কেউ সুইসাইড করছে, কেউ নিগৃহীত হচ্ছে সামাজিকভাবে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সেই জায়গাটা থেকে রক্ষা করবার জন্যই আমরা মনে করছি যে ওরকম গ্রেড পয়েন্ট দিয়ে তাকে লেভেলিং করতে চাইছি না। সেই জন্যই আমরা যে উদ্দেশ্যগুলোর সামনে নিয়ে এই পদ্ধতির পরিচয় করানো হলো, সেই উদ্দেশ্যগুলো সফলতার মুখ দেখুক নিশ্চয়ই আমরা সেরকম চাই। কারণ এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী, তারাই তো ভবিষ্যতে হাল ধরবে দেশের। তো তাদের শিক্ষা ব্যবস্থা, মূল্যায়ন, তাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই এই পদ্ধতিগুলো কার্যকরী হবে, উপকারী হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে পরিষ্কার করে অনেকগুলো বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য।